শহর থেকে কয়েক মাইল দূরে গেলেই রূপ বদলে যায় এই বাংলার। সেখানে পিচ ঢালা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে হাজার বছরের পুরনো সব বট আর অশ্বত্থ গাছ। দিনে তারা ছায়া দেয় সত্যি, কিন্তু রাত বাড়লে তারা যেন এক একটা জীবন্ত কঙ্কাল হয়ে পাহারা দেয় গ্রামের সীমানা। অন্ধকার গ্রাম বাংলার সেই নিঝুম রাতগুলো কিন্তু মোটেও সাধারণ নয়। আজকের গল্পটা বীরভূমের সেই নিঝুম গ্রাম শিমুলতলির। সেদিন ছিল ভাদ্র মাসের এক গুমোট রাত। আকাশে ভারী মেঘ, কিন্তু বৃষ্টির দেখা নেই। থেকে থেকে বিজলি চমকাচ্ছে, আর সেই ক্ষণস্থায়ী আলোয় গ্রামটাকে মনে হচ্ছে এক ভুতুড়ে উপত্যকা। আমাদের গল্পের নায়ক অবিনাশ শহর থেকে ফিরছিল তার মাসির বাড়ি। সাইকেল নিয়ে সে যখন শিমুলতলির সেই নির্জন মেঠো পথে ঢুকল, তখন ঘড়িতে রাত প্রায় 10টা। চারপাশে ঘন বাঁশবাগান। সেই বাঁশগাছগুলো বাতাসের ধাক্কায় যখন একে অপরের গায়ে ঘষা খাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ অট্টহাসি হাসছে। অবিনাশ অবশ্য এসব বিশ্বাস করে না। সে আধুনিক যুগের ছেলে, ভূতপ্রেত তার কাছে স্রেফ কাল্পনিক গল্প। কিন্তু ঠিক তখনই ঘটনাটা ঘটল। সাইকেলের চাকা ঘুরছে, কির কির শব্দে। হঠাৎ অবিনাশের মনে হলো পেছনের বাঁশবাগান থেকে কেউ একজন ফিসফিস করে তাকে ডাকছে। একটা নারী কণ্ঠ, একদম ওর মাসির গলার মতো। অন্ধকার চিরে আওয়াজ এলো, ওরে অবিনাশ, একটু দাঁড়াবি বাবা। অবিনাশ থমকে দাঁড়ালো। সে ভাবল, মাসি কি এই রাতে এত দূর এগিয়ে এসেছে তাকে নিতে? সে সাইকেল থেকে নেমে টর্চটা জ্বালালো, চিৎকার করে ডাকল, মাসি, তুমি কোথায় মাসি? কিন্তু কোনো উত্তর নেই। শুধু শুকনো পাতার ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার খসখস শব্দ শোনা গেল। টর্চের আলোটা এক কুৎসিত কালো ছায়ার পেছনে ধাওয়া করে অন্ধকারের গভীরে হারিয়ে গেল। অবিনাশের বুকের ভেতরটা প্রথমবার একটু কেঁপে উঠল। ও আর দেরি না করে সাইকেলে উঠল। দ্রুত প্যাডেল মারতে লাগল সে। সামনেই ছিল সেই অভিশপ্ত দিঘি, গ্রামের লোকে যাকে বলে মরণ দিঘি। দিঘির পাড়ে আসতেই অবিনাশ দেখল মাঝ রাস্তায় একজন লোক দাঁড়িয়ে। লোকটার পরনে পুরনো আমলের ফতুয়া, হাতে একটা লণ্ঠন। কিন্তু আশ্চর্য, লণ্ঠনের আলোটা যেন সাধারণ আগুনের মতো হলদে নয়, ওটা যেন বিষাক্ত নীল রঙের শিখা। লোকটা মুখ নিচু করে দাঁড়িয়েছিল। অবিনাশ সাইকেল থামিয়ে কাঁপা কাঁপা গলায় লোকটাকে জিজ্ঞেস করল, দাদা, একটু পথ ছাড়বেন? সামনের রাস্তাটা কি মাসির বাড়ির দিকেই গেছে? লোকটা মুখ তুলল না, কিন্তু তার গলাটা যেন মাটির অনেক গভীর থেকে উঠে এলো। সে ফিসফিস করে বলল, এই পথে যেও না খোকন, সামনে আজ কাল নাগিনীর খেলা চলছে, একবার জড়ালে আর ফিরতে পারবে না। অবিনাশ ভয় পেলেও কথা তার মানে বুঝতে পারল না। সে লোকটার পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু এক মুহূর্তের জন্য তার নজর পড়ল লোকটার হাতের দিকে। অবিনাশ দেখল সেই হাতে কোনো চামড়া নেই, শুধু সাদা হাড়, আর তার ওপর ঝুলে থাকা কিছু রক্তহীন মাংসের কুচি। অবিনাশ আর পেছনে ফিরে তাকাল না। সে উন্মাদের মতো সাইকেল চালাতে শুরু করল। দিঘির পাড়ের সেই বিশাল অশ্বত্থ গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় সে দেখল ওপর থেকে কিছু একটা ঝুলে নামছে। একটা হাত, লম্বা, অস্বাভাবিক ফ্যাকাশে সাদা, আর কুচকুচে কালো লম্বা নখ। সেই হাতটা অবিনাশের ঘাড় ছুঁতে চাইল। নাকে এলো এক বিকট পচা অ্যাষ্টে গন্ধ। মনে হলো সারা পৃথিবীর পচা মাছ যেন এই একটা গাছে জমা হয়ে আছে। অবিনাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্রাণপণে প্যাডেল মেরে পৌঁছল মাসির বাড়ির গেটে। সজোরে ধাক্কা দিতে শুরু করল, মাসি, মাসি, দরজা খোলো। মাসি বেরিয়ে এসে যখন অবিনাশের চেহারা দেখল, মাসির মুখটা ভয়ে নীল হয়ে গেল। অবিনাশ হাঁপাতে হাঁপাতে সব কথা খুলে বলল। মাসি জানলা দরজা সব বন্ধ করে দিয়ে ধপ করে বসে পড়ল। কাঁপা গলায় বলল, ওরে অবিনাশ, ওটা তো কোনো মানুষ ছিল না, ওটা ছিল নিশি। নিশি যদি কারো নাম ধরে আর সে যদি একবার উত্তর দেয়, তবে সেই মানুষের আর কোনোদিন ফেরা হয় না। দিঘির পাড়ে যাদের অপমৃত্যু হয়েছে, তারা ওভাবেই ছদ্মবেশে মানুষ টানে। সেদিন রাতে অবিনাশ এক মুহূর্তের জন্য চোখ মেলাতে পারেনি। মাঝ রাস্তায় সে শুনেছিল সেই খিলখিল হাসির শব্দ। জানলার ওপাশে সেই সাদা ছায়াটা নখ দিয়ে কাঁচ আঁচড়াচ্ছিল। কড়কড় কড়কড়, মনে হচ্ছিল কাঁচটা এখনই ভেঙে ভেতর ঢুকে আসবে সেই বিভৎস হাতটা।
পরদিন সকালে অবিনাশ দেখল জানলার লোহার গ্রিলটা কোনো এক অলৌকিক শক্তিতে কিছুটা বেঁকে আছে, আর সেখানে লেগে আছে পোড়া মাংসের মতো বিশ্রী কালচে দাগ। অবিনাশ আজ শহরে ফিরে গেছে, কিন্তু আজও কোনো নিঝুম রাতে একা থাকলে সে শুনতে পায় সেই অতি প্রাকৃত ফিসফিসে ডাক, ওরে অবিনাশ, ওরে অবিনাশ, বাইরে আসবি, মাছ খাবি।